আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 5 দিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। জাপানে ভারত জাপান পঞ্চদশ বার্ষিক শীর্ষ সম্মেলন এবং চীনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জনধন যোজনা পিএমজেডিওয়াই প্রকল্প 11 বছর পূর্ণ করে মাইল ফলক অর্জন করেছে। সামুদ্রিক পরিকাঠামোগত ক্ষেত্রে ভারত দ্রুত উন্নতি করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল 30 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। দলীপ ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 5 দিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। আজ সন্ধ্যায় রওনা হয়ে সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী জাপানে পৌঁছবেন। পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর 8ম জাপান সফর এবং সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এই প্রথম শীর্ষ সম্মেলন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী ইশিবা ভারত জাপান দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন এবং মানুষে মানুষে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন। এই সফর দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বিশেষ বন্ধনকে আরও মজবুত করবে। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ আকাশবাণীর সংবাদদাতাকে এক সাক্ষাৎকারে বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর দুদেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, উচ্চ পর্যায়ের এই দ্বিপাক্ষিক সংযোগ ভারত জাপান বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীন সফর করবেন। এই সফরে শ্রী মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কথোপকথনে উভয় নেতা বাণিজ্য, প্রযুক্তি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেন সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চালানো নিয়েও তারা মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা পিএমজেডিওয়াই প্রকল্প 11 বছর পূর্ণ করেছে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক। 11 বছর আগে 2014 সালের স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। ওই বছরই 28শে আগস্ট থেকে দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প চালু করা হয়। আজ এই প্রকল্প ব্যাংকিং ব্যবস্থা, ঋণ গ্রহণ, বীমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা দেশবাসীর হাতের নাগালের মধ্যে এনে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। এই প্রকল্পের আওতায় 56 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। দেশ জুড়ে নাগরিকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই প্রকল্প। উল্লেখ্য, অ্যাকাউন্ট উপভোক্তাদের মধ্যে 56%-রও বেশি মহিলা এবং এই ধরনের প্রতি 3টি অ্যাকাউন্টের মধ্যে 2টি অ্যাকাউন্ট গ্রামীণ এবং মফস্বল এলাকায় খোলা হয়েছে। এই প্রকল্পের আওতায় যারা অ্যাকাউন্ট খোলেন তারা রুপে ডেবিট কার্ডের সুবিধা পান। যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অথবা বিজনেস করেসপন্ডেন্ট ব্যাংক মিত্র আউটলেটে জিরো ব্যালেন্স এই অ্যাকাউন্ট খোলা যাবে। প্রতিটি পিএমজেডিওয়াই ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে রয়েছে। যে কোনো মোবাইল ফোনে ইউএসএসডি সুবিধা ব্যবহার করে মোবাইল ব্যাংকিং পরিষেবাও পেতে কোনো অসুবিধা হয় না। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি বা পিএম স্বনিধি প্রকল্পের পুনর্গঠন অনুমোদন করেছে। পাশাপাশি এই প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে 2030-এর 31শে মার্চ করা হয়েছে। এর জন্য খরচ ধার্য হয়েছে 7,332 কোটি টাকা। পিএম স্বনিধির পুনর্গঠিত প্রকল্পের আওতায় 2টি পর্যায়ে বর্ধিত ঋণের সুবিধা ছাড়াও এই প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে যারা দ্বিতীয় পর্যায়ে ঋণ শোধ করেছেন তাদের ইউপিআই লিঙ্কড রূপে ক্রেডিট কার্ড দেওয়ার মতো সুবিধা থাকছে। প্রথম পর্যায়ে ঋণের অঙ্ক 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000, দ্বিতীয় পর্যায়ে 20,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 করা হলেও তৃতীয় পর্যায়ে ঋণের পরিমাণ 50,000 টাকাতে অপরিবর্তিত রাখা হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, সামুদ্রিক পরিকাঠামোগত ক্ষেত্রে ভারত দ্রুত উন্নতি করছে এবং এই ক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হচ্ছে।
ইন্ডিয়া মেরিটাইম উইক 2025-এর প্রাথমিক উদ্যোগ হিসেবে গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রদূতদের গোলটেবিল বৈঠকে ভাষণ দিতে গিয়ে শ্রী সোনোয়াল বলেন, সরকার কেবল দেশের সমৃদ্ধির জন্যই নয়, বরং বিশ্বব্যাপী উন্নয়ন এবং সরবরাহ শৃঙ্খলকে আরও মজবুত করতে উদ্যোগী। মন্ত্রক বন্দর পরিকাঠামোর আধুনিকীকরণ, উপকূলীয় এলাকায় জাহাজ চলাচল বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্তরে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্ত্রী জানান। We are building capacities not only for India's growth, but for global development and supply chain resilience. Through the initiative such as Maritime India Vision 2030, Maritime Amritkal Vision 2047, we are working to transform our ports, shipping and logistic ecosystem into one that is resilient, sustainable and future ready. And this opens vast avenues for international collaboration. সামুদ্রিক ক্ষেত্রে পারস্পরিক সংযোগ, জাহাজ নির্মাণ, সরবরাহ এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার বিষয়ে অংশীদার দেশগুলির রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের সঙ্গে মতবিনিময় করেছেন সর্বানন্দ সোনোয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল 30 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, এদের মধ্যে 20 জনের মাথার দাম ছিল 81 লক্ষ টাকা। আত্মসমর্পণকারী মাওবাদীদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল। রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর এবং উত্তর পাঞ্জাবে জলস্তর বৃদ্ধি এবং ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা ব্যাপকভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বায়ুসেনা হেলিকপ্টার সহ অন্যান্য বিশেষ ধরনের সুবিধাসম্পন্ন বিমান ব্যবহার করছে। জম্মুর আখনুর এলাকা, পাঠানকোট এবং পাঞ্জাবের ডেরা বাবা নানক এলাকায় সশস্ত্র বাহিনীর কর্মীদেরও উদ্ধার করা হয়েছে। ভারতের আধার কর্তৃপক্ষ UIDAI দেশের সব স্কুলে 5 থেকে 15 বছরের পড়ুয়াদের সময় মতো আধার ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটস MBU সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, UIDAI এর CEO ভুবনেশ কুমার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের এই মর্মে আবেদন জানিয়েছেন। মন্ত্রক MBU শিবির গড়ে তোলার জন্য সব রকমের সহযোগিতা করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। গ্রিনল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতার অভিযোগ ওঠার প্রেক্ষিতে ডেনমার্কের বিদেশমন্ত্রী লার্স লোকে রাসমুসেন কোপেনহেগেনে মার্কিন শীর্ষ কূটনীতিককে তলব করেছেন। ড্যানিশ সম্প্রচার সংস্থা DR জানিয়েছে, কয়েকজন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডে প্রবেশ করে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় 2 শিশুর মৃত্যু হয়েছে, আহত 17 জন। আততায়ী নিজেও আত্মঘাতী হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সকালেও ক্যাথলিক স্কুলে ঢুকে 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যান গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি স্মোক বম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও'হারা বলেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই শিশুদের উপর এই আক্রমণ চালানো হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, হোয়াইট হাউস পরিস্থিতির উপর নজর রাখছে। FBI, পুলিশ সহ অন্যান্য এজেন্সি বিলম্ব না করেই ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধকে মানুষের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গতকাল তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়া অসম্ভব। দলীপ ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। নকআউট ফরম্যাটের 4 দিনের এই প্রতিযোগিতায় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে পূর্বাঞ্চল উত্তরাঞ্চলের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মধ্যাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে খেলবে। দুটি ম্যাচই হবে কর্ণাটকের BCCI সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ডে। সাফ অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে গতকাল ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভারত 5-0 গোলে ভুটানকে হারিয়ে দিয়েছে। টুর্নামেন্টে এই নিয়ে টানা 4র্থ জয় পেল ভারত। এই জয়ের ফলে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল ভারত। ভারতের ফরোয়ার্ড অনুষ্কা কুমারী জোড়া গোলের পাশাপাশি একটিতে সহায়তা করে টুর্নামেন্টে এখনও পর্যন্ত 7টি গোল করেছেন। ভারত এখনও পর্যন্ত 4 ম্যাচে 22 গোল করেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি এবং অলিম্পিক পদকপ্রাপ্ত PV সিন্ধু গতকাল প্যারিসে অনুষ্ঠিত BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025-এর রাউন্ড অফ 16-এ উঠেছেন। প্রতিযোগিতার নবম বাছাই সাত্বিক চিরাগ জুটি চীনা তাইপেইয়ের লিউ কুয়াং হেং এবং ইয়াং পো হান জুটিকে 22-20, 21-13 গেমে পরাজিত করেছেন। মহিলাদের সিঙ্গেলসে PV সিন্ধু মালয়েশিয়ার কারুফথেভান লেতসানাকে 21-19, 21-15 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 5 দিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। জাপানে ভারত জাপান পঞ্চদশ বার্ষিক শীর্ষ সম্মেলন এবং চীনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জনধন যোজনা পিএমজেডিওয়াই প্রকল্প 11 বছর পূর্ণ করে মাইল ফলক অর্জন করেছে। খবর শেষ হলো। এরপর জাতীয় সংবাদ 7:25 মিনিটে।